পরীক্ষার মুখে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, পরস্পর বিরোধী অবস্থানে হতাশ উপদেষ্টারা, জাতীয় স্বার্থে ছাড় দেওয়ার পরামর্শ। বড় যে রাজনৈতিক দল তাদের ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং অবশ্যই তাদেরকে ছাড় দিতে হবে। সরকারকে এই সংকট থেকে বের হয়ে আসতে হবে মন্তব্য ফখরুলের। আগে গণভোট না হলে সনদ মূল্যহীন, লন্ডনে জামায়াত আমির। গাজীপুরের সরকারি হাসপাতালে বরাদ্দ অর্থের 1/4 লোপাট। 23-24 অর্থ বছরে টেন্ডার ছাড়াই চলে এই সংস্কার কাজ। কানাডায় কঠোর অভিবাসন নীতি ঘোষণার হুঁশিয়ারি সরকারের, চলছে অবৈধ অভিবাসী বিতরণ অভিযান, উদ্বিগ্ন বাংলাদেশিরা। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছে মুজ্জুল হাফিজ। জুলাই অভ্যুত্থানে গড়ে ওঠা রাজনৈতিক ঐক্য এখন ভাঙনের মুখে। গণভোট, জুলাই সনদ সহ বিভিন্ন ইস্যুতে রাজনীতিবিদদের পরস্পর বিরোধী অবস্থানে হতাশ উপদেষ্টারা। তবে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য টিকে থাকবে কিনা নভেম্বরের পরেই তা স্পষ্ট হবে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। জাতীয় স্বার্থে ছাড় দেওয়ার পরামর্শ দিয়ে সময়ের প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ফিরবে বলেও মনে করেন তারা। শাহাদাত অব্রের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ঐক্য কাঁপিয়ে দেয় স্বৈরাচারের মসনদ। গোষ্ঠী স্বার্থ ভুলে রাজনৈতিক দলগুলো দাঁড়ায় এক কাতারে। গণ অভ্যুত্থানের পর নতুন দেশ করতে রাজনীতিবিদরা ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করলেও ক্রমেই দূরত্ব বাড়ছে। জুলাই সনদ ও গণভোট সহ বিভিন্ন ইস্যুতে ঐক্য ধরে রাখতে পারছে না দলগুলো। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি, জাতির স্বার্থে এর বাইরে আমরা কোনোদিনই একমত হব না। জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এবং এটি আমাদের সুস্পষ্ট দাবি। গণ অভ্যুত্থানের পরে যদি ইতিহাসে লেখা থাকে প্রথম কোন দল বাংলাদেশে অনৈক্যর জন্ম দিয়েছে, সেটা হলো বিএনপি। ফের অস্থিতিশীল হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন, জানিয়ে কিছুটা হতাশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। বুঝতে পারছি না যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে, তো এখন আমরা আসলে কিভাবে কি করবো, এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে। এখন স্বাক্ষর করছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। সনদের বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট না হওয়ায় এনসিপি সহ 5টি রাজনৈতিক দল স্বাক্ষর করেনি। আর 25 রাজনৈতিক দল সই করলেও গণভোট নিয়ে রয়েছে মতপার্থক্য। জামায়াত নভেম্বরে আর বিএনপি জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায়। এছাড়াও যেসব বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন প্রস্তাবে উল্লেখ না থাকায় অসন্তুষ্ট দলটি। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও গণভোটের পক্ষে বিপক্ষে চলছে প্রচারণা। গণভোটের বিপক্ষে থাকা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিচ্ছেন না লিখে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়রা গণভোটের পক্ষে হা লিখে প্রচার চালাচ্ছেন। এমন রাজনৈতিক সন্ধিক্ষণে বিশ্লেষকরা বলছে নভেম্বরের পরই স্পষ্ট হবে দলগুলোর ঐক্য থাকবে কিনা। তবে সাময়িক টানাপোড়েনের প্রভাব নির্বাচনে পড়বে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। তার মতে কোনো দলের জন্যই নির্বাচনে অংশ না নেওয়ার মতো সিদ্ধান্ত এখনই নেওয়া ঠিক হবে না। নির্বাচন পিছিয়ে দিতে পারে এইরকম জায়গায় যাবে না পুরো পরিস্থিতি। কিছুটা টানাপোড়েন থাকবেই, সবাই কম্পিটিশনে নিজের অস্তিত্বটাকে জানান দিতে যাচ্ছে। এই অভিযোগটা সমাধানের সুযোগ শেষ হয়ে যায়নি, এটা এখনো আছে। সুতরাং আমি বিশ্বাস করি বিএনপিও এটা বুঝে শুনেই কথা বলছে এবং সরকারও জিনিসটা হয়তো বুঝতে পেরেছে। সরকার যদি নির্বাচনের দিন গণভোট হয়, এটার কারণে জামাত নির্বাচন বয়কট করবে, আমি অন্ততপক্ষে এটা মনে করি না। 20 বছর 30 বছর মোটামুটিভাবে আমি বলবো। বিশ্লেষকরা আরও বলছেন জাতীয় স্বার্থে ছাড়ের মানসিকতা দেখাতে হবে রাজনীতিবিদদের।
এই সময়ে স্থিতিশীল রাজনীতি ও গণতন্ত্রের অগ্রযাত্রার স্বার্থে দলগুলোর ঐক্য ধরে রাখা জরুরি। এটা বড় একটা অনৈক্য আমার কাছে মনে হয় না, কারণ রাজনৈতিক দল তাদের আদর্শ এবং রাজনৈতিক কৌশল এবং জনগণের কাছে পৌঁছার জন্য বিভিন্ন সময় তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে। বড় যে রাজনৈতিক দল তাদের ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং অবশ্যই তাদেরকে ছাড় দিতে হবে। আদারওয়াইজ সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্র যারা এই আত্মাহুতি দিয়েছে, তাই না, তাদের জন্য এটা আসলে খুবই কষ্টের বিষয় হয়ে দাঁড়াবে। রাজনীতির মাঠে কৌশল অবলম্বন করেই কিছুটা বিরোধী অবস্থান নিচ্ছে বিভিন্ন দলের নেতারা। তবে সময়ের প্রয়োজনে দলগুলো ফের ঐক্যে ফিরবে বলেও আশা প্রকাশ করেন বিশ্লেষকরা। শাহাদাত অফর, এখন, ঢাকা। যা হবার হয়ে গেছে, এখন সরকারকে নিজ থেকেই তার জায়গা থেকে বের হয়ে আসতে হবে, কেউ বের করে নিয়ে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণসংহতি আন্দোলনের ৫ম জাতীয় সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশন যে সংকট তৈরি করেছে তা দ্রুতই কেটে যাবে। তরুণদের ও ফ্যাসিবাদ বিরোধী সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানান তিনি। এ সময় গণতন্ত্রে উত্তরণের জন্য চলমান সমস্যার সমাধান করে নির্বাচনের পথে এগিয়ে যাবার আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। আজকে যে সংকট তৈরি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার, ঐক্যমত্য কমিশন, আমি বিশ্বাস করি যে এই সংকট কেটে যাবে। যা হওয়ার হয়ে গেছে, আপনারা দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই একসাথে আমরা নির্বাচনের দিকে যেতে পারি, এই সমস্যার সমাধান করে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি, সেই পথে এগিয়ে চলুন। আমরা যেমন অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, সামনেও আপনাদের সঙ্গে থাকবো, কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজে এই যে জায়গা তৈরি করেছেন তার থেকে বেরিয়ে আসতে হবে, আপনাদেরকেই অন্য কেউ সেটা করে দেবে না। জাতীয় সংসদ নির্বাচনের আগে ফের গণভোটের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে লন্ডনে যাত্রাবিরতির সময় সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে জুলাই জাতীয় সনদ মূল্যহীন হয়ে পড়বে। এছাড়া প্রবাসীদের ভোটার হওয়ার সময়সীমা বাড়ানোর দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার, গণভোট আগে হতে হবে, নইলে এটা মূল্যহীন, এটার কোনো 2 পয়সার মূল্য নেই। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের প্রবাসী ভাইরা আমাদের কলিজার অংশ এবং আমাদের উন্নয়নের অংশ। সেই ভাইদের আমাদের প্রতি হক আছে, অধিকার আছে। তাদের এর মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে তাদের ভোটের অধিকার। আজকের দিন শেষ দিন রেজিস্ট্রেশনের। আমরা ফিরে গিয়ে আমি আমেরিকায় দেখেছি, এখানেও দেখছি, বিভিন্ন দেশ থেকে এই মেসেজ পাচ্ছি। আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে তারা অ্যাটলিস্ট আরও 15টা দিন বাড়াতে পারে কিনা। সেনাবাহিনীর লোকেরা করলো না অন্য কেউ করলো, এটা ম্যাটার করে না। আমাদের কাছে অপরাধ যে করবে সে একজন অপরাধী। আমরা এই কথাগুলা যত জায়গায় বলা দরকার আমরা বলেছি, যাদেরকে বোঝানো দরকার আমরা বুঝিয়েছি। আমরা এটা চাই না কারো উপর অবিচার হোক, কিন্তু অপরাধ হলে তার ন্যায় বিচার পাওয়ার অধিকার ভিকটিমের অবশ্যই আছে। গাজীপুরের 2টি সরকারি হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের সংস্কারের জন্য বরাদ্দ হয় 2,79,00,000 টাকার মধ্যে 69 লাখ টাকাই লোপাটের অভিযোগ উঠেছে। 2023-24 অর্থবছরে টেন্ডার ছাড়াই চলে এই সংস্কার কাজ। অনুসন্ধানে দেখা যায় একই কাজের পুনরাবৃত্তি ও নিম্নমানের দায়সারা কাজ করেই ঘটে আত্মসাতের ঘটনা, আর তাতে গণপূর্তের তৎকালীন নির্বাহী প্রকৌশলী ও তার ঘনিষ্ঠ ঠিকাদারদের যোগসাজশের অভিযোগ রয়েছে। আরও জানাচ্ছেন ইফতেখার রায়হান। টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল 2023-24 অর্থবছরে এই হাসপাতালের সিভিল কাজের সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয় 1,32 লাখ টাকা, যার মধ্যে স্যানিটারি কাজের জন্য বরাদ্দ দেওয়া হয় 41 লাখ টাকা। অথচ অধিকাংশ টয়লেটের কমোড, বেসিন ও কল ভাঙা। ব্যবহারের অযোগ্য এসব টয়লেটের জন্যই ব্যয় দেখানো হয়েছে লাখ লাখ টাকা। যে পরিবেশ এভাবে বাথরুম করা যায় না, এক জায়গাতে পানি নিয়ে আরেক বাথরুমে বাথরুম করতে হয়। দরজার ছিটকানি ভাঙা, বাথরুম তো কমোড ভাঙা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বরাদ্দের তুলনায় কাজ হয়েছে খুবই নিম্নমানের। অসঙ্গতি থাকায় সে সময় ফাইলে স্বাক্ষর করেননি হাসপাতালের তত্ত্বাবধায়কও। স্যার এত টাকা পরিমাণ বেশি বলে স্যারের কাছে মনে হয়েছে স্যার এই প্রাক্কলনে সই করে নাই, এবং এই কাজগুলো পরে হয়ও নেই, আর কোনো প্রত্যয়নও আমরা দেইনি। ডিটেলস ওয়ার্ক অর্ডার
টাকার পরিমাণ সহ এরকম আসলে আমরা পাইনি এবং ওনারা শো করে নাই। শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালেরও একই চিত্র। এই হাসপাতালে 4টি সিভিল কাজের বিপরীতে বরাদ্দ দেওয়া হয়েছে 1,02,00,000 টাকা। একই অর্থ বছরে আরও 6টি সিভিল কাজের জন্য বরাদ্দ দেওয়া হয় 88 লাখ টাকা। কিন্তু এত বরাদ্দের পরও হাসপাতালের ভবনে উন্নয়নের ছিটেফোঁটাও নেই। হাসপাতালের অ্যালুমিনিয়াম পার্টিশন, ফলস সিলিং ও বাথরুমের সংস্কারের জন্য 2টি কাজের বিপরীতে বরাদ্দ দেওয়া হয় 52 লাখ টাকা। বেসমেন্টে অ্যাম্বুলেন্স রাখার কথা থাকলেও ভারত সরকারের দেয়া বিশেষায়িত অ্যাম্বুলেন্সের উচ্চতা বেশি এই অজুহাতে গ্যারেজ নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় 23 লাখ টাকা। অথচ এই অ্যাম্বুলেন্সে সাধারণ কোনো রোগীর সেবা মেলেনি। গাজীপুরের যদি কোনো ব্যক্তি এখন পর্যন্ত কেউ আমি দেখি নাই বা কেউ বলতে পারে নাই যে এই অ্যাম্বুলেন্সটা কেউ ব্যবহার করছে। বাজেট এবং বরাদ্দ থাকার পরেও এটা পর্যাপ্তভাবে কাজে না লাগানোর কারণে হাসপাতালের পরিবেশ এবং অবকাঠামোগত উন্নয়ন এখন আমাদের জন্য অধরা রয়ে গেছে। হাসপাতালটির পরিচালক জানান, কাজের শুরুতে হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করা হয়নি। এমনকি কাজ শেষে অনাপত্তিপত্র নেয়নি গণপূর্ত বিভাগ, যার ফলে কাজের মান যাচাই করা অসম্ভব হয়ে পড়ে। মিনিস্ট্রি থেকে অনুমোদনের পরে এটার যে টেন্ডার করা, কার্যাদেশ দেওয়া এবং এটা কাজটা চলমান কী কাজ করতেছে দেখা এবং এটার আমাদের প্রত্যয় নেওয়া, এগুলো ধারাবাহিকভাবে না করাতে কাজের এই ব্যাপারগুলো প্রপারলি মনিটরিং করা সম্ভব হয় না। অভিযোগ উঠেছে অর্থ লোপাটের সাথে জড়িত তৎকালীন নির্বাহী প্রকৌশলী আশরাফ উদ্দিন, উপবিভাগীয় প্রকৌশলী শাওন চৌধুরী ও উপসহকারী প্রকৌশলী জোবায়ের আহমেদ। টেন্ডার ছাড়াই কাজ দেয়া, বিল আদায় ও স্বজনপ্রীতির অভিযোগ তাদের বিরুদ্ধে। যদিও অভিযোগের বিষয়ে জানতে চাইলে আশরাফ উদ্দিন দাবি করেন পুরো কাজ সম্পূর্ণ করেই বিল দেয়া হয়েছে। এই 69 লাখ টাকা টেন্ডার হয়েছে, কাজ হয়েছে এবং কাজ দৃশ্যমান আছে। যদি আমি এমন কোনো বিল দিয়ে থাকি যে সেটা কাজ হয় নাই কিন্তু আমি বিল দিছি, তাহলে অবশ্যই সেটা দায়ভার আমার। এদিকে সরকারি নীতিমালা অনুযায়ী কাজ শেষে সাশ্রয়কৃত অর্থ ফেরত দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও বর্তমান নির্বাহী প্রকৌশলী জানান 2023-24 অর্থ বছরের কোনো টাকা ফেরত যায়নি। 23-24 অর্থ বছরে স্বাস্থ্যসেবা খাতে 2,79,00,000 টাকা বরাদ্দ ছিল। আমরা নথিপত্র ঘেঁটে দেখেছি যে ওই অর্থ বছরে কোনো অর্থ ফেরত যায় নাই। প্রতি বছর স্বাস্থ্য খাতে কোটি টাকার সরকারি বরাদ্দ দেওয়া হলেও দুর্নীতির কারণে অধরাই থেকে যায় কাঙ্ক্ষিত উন্নয়ন। সাধারণ মানুষের প্রত্যাশা এসব দুর্নীতি তদন্ত করে অভিযুক্তদের বিচারের আওতায় আনার। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। 2 যুগের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পূরণ হচ্ছে বগুড়াবাসীর স্বপ্ন। চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2টি বিষয়ে একাডেমিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, এরই মধ্যে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। মাজেদুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। 2001 সালে 15 জুলাই জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন পায়। পরবর্তীতে 2023 সালের 10 মে এসআরও জারি করে আইন বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করে সরকার। তবে নানা জটিলতায় তা আলোর মুখ দেখেনি। দীর্ঘ 2 যুগেরও বেশি সময়ের অপেক্ষার পর এবার বাস্তবে রূপ নিচ্ছে বগুড়াবাসীর স্বপ্নের বিশ্ববিদ্যালয়। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর পাঠদান এই অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নতুন দ্বার উন্মোচন করবে বলে খুশি স্থানীয়রা। বগুড়ায় এর আগে কোনো ইউনিভার্সিটি ছিল না, এই নতুন এই প্রথমবার একটা বগুড়াতে পাবলিক ইউনিভার্সিটি হতে যাচ্ছে। সেক্ষেত্রে বগুড়ার যারা ছেলে মেয়ে আছে তারা অবশ্যই একটা ভালো সুবিধা পাবে। ক্ষুদ্রাংশে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়াতে এটার যে শিক্ষা কার্যক্রম শুরু হবে আগামী শিক্ষাবর্ষ থেকে, এতে বগুড়ার স্টুডেন্টেরা উপকৃত হবে, বিশেষ করে মেয়েরা উপকৃত হবে। এখানে একটা বিশ্ববিদ্যালয় হওয়া সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তার জন্য এখানে যে আমরা আন্দোলন করে যে এখানে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে এর জন্য আমরা সবচেয়ে বেশি খুশি। আমাদের সন্তানেরা যে দূর দূরান্তে পরীক্ষা দিতে যেত, বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা যেত, এটা তাদের আর যাওয়া লাগবে না। শিক্ষাবিদরা বলছেন, বগুড়ায় এতদিন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকায় শিক্ষার্থীদের প্রতিনিয়ত রাজধানীমুখী হতে হয়। নতুন করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2টি বিষয়ে একাডেমিক কার্যক্রম শুরু হলে শিক্ষার হার আরও বাড়বে। এখানে তো প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তি হবে। তারপরেও বগুড়ার যারা মেধাবী, যারা মেধা থাকা সত্ত্বেও দূরবর্তী স্থানে কিংবা বিভিন্ন কারণে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে না, বঞ্চিত হয়, তারা লাভবান হয় বলে মনে করি। বগুড়াবাসী উপকৃত হবে। বড় বড় কলেজ থেকে জেনারেল শিক্ষার্থীরা বেশি বের হয়, সুতরাং এখানে একটা পাবলিক জেনারেল ইউনিভার্সিটি স্থাপন করার মাধ্যমে যদি স্থাপন করা সম্ভব হয়
তার মাধ্যমে বেশি সংখ্যক শিক্ষার্থী উপকৃত হবে, এটা বগুড়াবাসীর আরেকটি প্রত্যাশা। বিশ্ববিদ্যালয় উপাচার্য বলছেন, প্রথম ধাপে পাঠদান চালুর জন্য 5টি বিভাগের অনুমোদন চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে আবেদন করা হয়েছে। এর মধ্যে 2টি বিষয় অনুমোদন পেলে চলতি শিক্ষাবর্ষেই একাডেমিক কার্যক্রম শুরু হবে। 2টো সাবজেক্ট নিয়ে এই শিক্ষা বছরে ইনশাআল্লাহ আমাদের একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আর জায়গার বিষয়ে যেহেতু 2001 সালের অ্যাক্টে শেরপুরের জামালপুর নামক স্থানে জায়গা মেনশন করা আছে, এটা আসলে আরও বড় নীতি নির্ধারণের বিষয়। এটা এখন পর্যন্ত এই পর্যন্ত হয়ে আছে। এরপরে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে জায়গা নতুন করে রিলোকেট হলে অথবা কোথায় হবে এটা এখন পর্যন্ত আমি শিওর না। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য শহরের ভিটিটিআই ইনস্টিটিউটকে বেছে নেওয়া হয়েছে। দেশে 55তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে যাত্রা শুরু করেছে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর মাধ্যমে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন হবে এই উত্তরাঞ্চলে। বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাজিদুর রহমান, এখন। অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার পথে হাঁটছে কানাডা সরকার। এরই মধ্যে শুরু হয়েছে অভিযান। আরও কঠোর অভিবাসন নীতি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এতে বেশ উদ্বিগ্ন বিভিন্ন দেশের অভিবাসীদের মতো বাংলাদেশিরাও। কানাডা থেকে আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। কানাডায় বসবাসের স্বপ্ন বিশ্বের কোটি কোটি মানুষের। নানা উপায়ে প্রতি বছর পাড়িও জমান অনেকে। একটা সময় সঠিক কাগজপত্রের অভাবে পেতে হয় অবৈধ অভিবাসীর তকমা। অবৈধদের এবার দেশ থেকে বের করে দিতে উঠে পড়ে লেগেছে মার্ক কার্নি সরকার। এরই মধ্যে ভারতীয় সহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে অভিবাসন কর্তৃপক্ষ। নির্মাণাধীন স্থাপনা থেকে শুরু করে রেস্তোরাঁ ও খামারে চলছে অভিযান। ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়া শিক্ষার্থী বা অস্থায়ী কর্মীদের দেখা মাত্রই আটক করা হচ্ছে। যে প্রতিষ্ঠানগুলোতে তারা কাজ করছেন তাদের করা হচ্ছে মোটা অঙ্কের জরিমানা। গত আগস্টে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এমন নির্দেশনার পর বর্তমানে আরও বেশি কঠোর অবস্থানের কারণে সংখ্যায় দিন কাটছে কয়েক লাখ অভিবাসীর। এর মধ্যে অনেককে ফিরিয়ে দেওয়া হয়েছে নিজ দেশে। এর প্রভাব কানাডার অভ্যন্তরীণ অর্থনীতিতেও পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। চিপ লেবার সাপ্লাইটা কমে যাবে, কমে গেলে তাদের ওয়েজটা আস্তে আস্তে বেড়ে যাবে। ওয়েজটা বেড়ে গেলে কেনেডিয়ান ইনফ্লেশন রেটের উপর একটা প্রভাব পড়বে। ট্যাক্স রেভিনিউ বাড়বে না, ট্যাক্স রেভিনিউ না বাড়লে ট্যাক্স বেসটাও আস্তে আস্তে শ্রিঙ্ক করবে এবং অফকোর্স জিডিপি গ্রোথ রেটটাও আস্তে আস্তে কমে যাবে। সংখ্যা শুধু বের করে দেওয়ার নয়, যাদের পিআর বা স্থায়ী বসবাসের ইচ্ছে আছে তারাও রয়েছেন বিপাকে। কারণ কঠিন অভিবাসন নীতির সংকট বেশ চওড়া, যার কারণে আগামী দিনগুলোতে খুব কম সংখ্যক মানুষই স্থায়ীভাবে থাকার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। হয়তোবা তারা অ্যাসেস করতেছে জিনিসটা যে আসলে তাদের কোন প্রফেশনাল লোক দরকার। কারণ কানাডার যদি আপনি কিছুদিনের নিউজ দেখেন যে এখানে যে জনসংখ্যা বৃদ্ধি এটা কিন্তু মাইনাস পর্যায়ে চলে গেছে। কানাডা কিন্তু বিশাল কান্ট্রি, এদের লোকজন লাগবেই। ইতোমধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসা কমানো হয়েছে প্রায় 43%। অনেকটা বন্ধের পথে কর্মী ভিসাও। টেম্পোরারি রেসিডেন্স বা অস্থায়ী বাসিন্দা 5%-এর নিচে কমানোর সিদ্ধান্তই বাস্তবায়ন করছে সরকার। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। যেন বাজার দরের খবর। শীতকালীন সবজি সরবরাহ বাড়ায় ঝালকাঠির বাজারে কমতে শুরু করছে সবজির দাম। এদিকে সপ্তাহ ব্যবধানে চাঁদপুরের বাজারে কেজিতে 20 থেকে 30 টাকা কমেছে বিভিন্ন মাছের দামে। নিয়ে বিস্তারিত জানাতে ঝালকাঠি থেকে যুক্ত আছেন সহকর্মী আলামিন তালুকদার, চাঁদপুর থেকে যুক্ত আছেন তালহা জুবায়ের। শুরুতেই জানাবো সবজির বাজারের খবর আলামিনের কাছে। আলামিন, জানাবেন শীতকালীন সবজির সরবরাহ কেমন রয়েছে আর কোন সবজি কত দরে বিক্রি হচ্ছে? ধন্যবাদ। আপনি জানেন বেশ কয়েক মাস সবজির বাজার এখন শীতকালীন সবজির সরবরাহ বাড়ায়, বাজারে কিন্তু সবজির দাম কমে এসেছে। এর জন্য ক্রেতাদের মধ্যে এক ধরনের স্বস্তি লক্ষ্য করা গেছে। বিশেষ করে সিম, বাঁধাকপি, ফুলকপি সহ বেশ কিছু শীতকালীন আগাম সবজি কিন্তু বাজারে উঠতে শুরু করেছে। এ কারণেই আসলে সবজির দাম কিছুটা কমে এসেছে। ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু অধিকাংশ সবজিতে কেজি দাম কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। আজকের বাজারে বিক্রি হচ্ছে এমন কিছু সবজির দাম আমি আপনার মাধ্যমে জানিয়ে দিচ্ছি। আজকের বাজারে করলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, যেটি এক সপ্তাহ আগেও 80 টাকা কেজি বিক্রি হয়েছে। পটল বিক্রি হচ্ছে 50 টাকা, এটিও গত সপ্তাহে 80 টাকা বিক্রি হয়েছে। বেগুন বিক্রি হচ্ছে 90 টাকা, এটি কিন্তু এক সপ্তাহ বা 2 সপ্তাহ আগে কিন্তু 150 টাকা কেজিতে বিক্রি হয়েছে। সিম বিক্রি হচ্ছে 60 টাকায়, ভোলা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 60 টাকা।
শসা বিক্রি হচ্ছে 40 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা এবং গাজর বিক্রি হচ্ছে 160 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 150 টাকা। এর পাশাপাশি অন্যান্য সবজির দাম কিন্তু অনেকটাই কমে এসেছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন যে আরো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে সবজির যোগান আরো বাড়বে, তখন কিন্তু সবজির দাম আরো অনেকটা কমে আসবে। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে এখন শীতকালীন কিছু সবজি আসলে তারা কিনতে পারছেন তাদের চাহিদা মতো, এই কারণে তাদের মধ্যে কিছুটা স্বস্তিও দেখা গেছে এবং তারা যে মূল বাজেট রয়েছে তাদের সেই বাজেট অনুযায়ী কিন্তু পছন্দ মতো তারা সবজি কিনতে পারছেন। উজ্জ্বল, ঝালকাঠি জেলায় যে পরিমাণ সবজির চাহিদা রয়েছে এর 80% সবজি আসে খুলনা, যশোর, সাতক্ষীরা থেকে এবং 20% সবজির যোগান হয় স্থানীয় উৎপাদিত সবজি থেকে। তো সব মিলিয়ে আসলে অন্যান্য বাজারে অস্থিরতা থাকলেও সবজির বাজারে কিছুটা স্বস্তির দেখা মিলছে, যেটি আরো কয়েকদিন পরে কিন্তু আরো হাতের নাগালে একেবারে ক্রেতাদের চলে আসবে। উজ্জ্বল, ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল সবজি বাজার পরিস্থিতির সব। এবারে জানাবো মাছ বাজারের খবর। চাঁদপুর থেকে যুক্ত আছেন তালহা জুবায়ের। তালহা, জানাবেন বাজারে মাছের দরদাম কেমন আর ইলিশের সরবরাহ কমার কারণ কি, ব্যবসায়ীরা কি বলছেন? হাফিজ, আসলে বাজারে এসে যা দেখতে পেয়েছি যে বাজারে মাছের সরবরাহ কিন্তু বেশ রয়েছে এবং সকাল থেকে কিন্তু ক্রেতা বিক্রেতাদের হাটটাকে বেশ মুখরিত হয়ে উঠেছে। বাজারে নদীর মাছের যেমন সরবরাহ রয়েছে, একইভাবে কিন্তু আসলে চাষকৃত যে সমস্ত মাছ রয়েছে তাও কিন্তু বেশ লক্ষণীয় পর্যায়ে কিন্তু আছে, কিন্তু দামের দিকটা থেকে কিন্তু আসলে খুব একটা বাজারে দাম কমেনি। গেল সপ্তাহের তুলনায় কিন্তু বাজারে কিন্তু মাছের দাম কেজি প্রতি 20 থেকে 30 টাকা কমেছে, যেহেতু মাছ ধরার উপরে যেই নদীতে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর থেকে কিন্তু এখন মাছের যোগান বেড়েছে। যদিও আসলে ইলিশের সরবরাহ নেই বললেই চলে এবং দাম কিন্তু আকাশ ছোঁয়া। সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমি বাজার ঘুরে বড় সাইজের তেমন কোনো ইলিশ দেখতে পাইনি, তবে ছোট সাইজের যেই ইলিশ আছে তাও কিন্তু আসলে ক্রেতাদের নাগালের বাইরে কিন্তু বলা চলে দাম। 400 থেকে 500 গ্রাম ওজনের ইলিশ বিক্রি করা হচ্ছে 1400 থেকে 1450 টাকা দরে। তাছাড়া 300 গ্রাম ওজনের ইলিশ অর্থাৎ 3টায় 1 কেজি এই ধরনের ইলিশ কিন্তু বিক্রি করা হচ্ছে 1050 টাকা দরে এবং ছোট সাইজের জাটকার চেয়ে কিছুটা বড় এই ধরনের ইলিশ কিন্তু বিক্রি করা হচ্ছে 700 থেকে 800 টাকা দরে। আমি আসলে কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছে যে আসলে নদীতে মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর থেকে কিন্তু মাছের সরবরাহ বেড়েছে, যার প্রভাব কিন্তু বাজারে পড়তে শুরু করেছে এবং অন্যান্য মাছের ক্ষেত্রে যদি দামটা একটু জানাই সেই ক্ষেত্রে কিন্তু আসলে চাষকৃত মাছের মধ্যে পাঙাশ মাছ বিক্রি করা হচ্ছে 170 টাকা দরে, যা কিন্তু গেল সপ্তাহ খানিক আগেও কিন্তু 180 থেকে 190 টাকা দরে কিন্তু বিক্রি করা হতো। তাছাড়া কার্প জাতীয় মাছ, রুই, কাতল, মৃগেল এই জাতীয় মাছ আসলে বিক্রি করা হচ্ছে 350 থেকে শুরু করে 450 টাকা দরে এবং চাষকৃত যে তেলাপিয়া মাছ রয়েছে তাও কিন্তু 120 টাকা 150 থেকে শুরু করে 250 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। তবে পোয়া মাছ বিক্রি করা হচ্ছে 250 থেকে শুরু করে 300 টাকার মধ্যে। প্রকার ভেদে কিন্তু আসলে বিভিন্ন ধরনের মাছের দাম কিন্তু কমতে শুরু করেছে এবং যেহেতু এখন শীতের মৌসুম শুরু হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু খাল বিলের ধরা পড়া যে সমস্ত মাছ ছোট সাইজের মাছ তাও কিন্তু 300 থেকে 400 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। তবে চাষকৃত যেই কই মাছ রয়েছে তা কিন্তু 200 থেকে শুরু করে 220 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। আসলে যারা ক্রেতা সাধারণ রয়েছে তারা বলছেন যে যেহেতু চাঁদপুরের জেলের চাঁদপুরের নদীগুলোতে মাছ ধরা শুরু হয়েছে এবং শীতকালীন যে সমস্ত মাছ খাল বিলে ধরতে শুরু করেছে, আসলে এই সময়টাতে যদি মাছের দাম আরেকটু কম থাকে তাহলে কিন্তু তাদের জন্য কেনাকাটা করতে কিন্তু সুবিধা হয়। তবে বিক্রেতারা বলছেন যে প্রত্যাশিত যেই ধরনের মাছ আসলে বিশেষ করে ইলিশের যেই প্রত্যাশিত চাহিদা রয়েছে সেই তুলনায় কিন্তু সরবরাহ না থাকায় কিন্তু ইলিশের দাম কিছুটা বাড়তি, তবে অন্যান্য মাছ কিন্তু ক্রমান্বয়ে কিন্তু কমতে শুরু করছে। তো সবকিছু মিলিয়ে আসলে এই ছিল আমার চাঁদপুর থেকে মাছ বাজারের সবশেষ। উজ্জ্বল। চাঁদপুর ও ঝালকাঠি থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। আর এই উদ্যোক্তা কৃত্রিম চুল তৈরির কারখানা করে শুধু নিজেরাই স্বাবলম্বী হননি, ভাগ্য বদল করেছেন চাটমোহরের প্রত্যন্ত এক জনপদের 300 নারীর। তাদের তৈরি পণ্য দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিশ্ববাজারে। এদিকে ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে ঋণ সহায়তার পাশাপাশি কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছেন বিসিক কর্মকর্তারা। মাসুদ রানার প্রতিবেদনে বিস্তারিত।
টাকমাথার লোকজন নিজেকে সৌন্দর্য বাড়াতে পরিধান করে পরচুলা। এরই বদলতে দেশে তৈরি হয়েছে পরচুলার তৈরির কারখানা। অনেকেই পরচুলা কারখানা তৈরি করে হয়েছেন সফল উদ্যোক্তা। পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের উদ্যোক্তা হাসি ও খুশি 2010 সালে 10 জন কর্মী নিয়ে ছোট্ট পরিসরে পরচুলা কারখানা গড়ে তোলেন। কারখানার নাম দেন হেয়ার ফ্যাশন। বেকারত্বের অভিশাপ ঘুচিয়ে স্বাবলম্বী হওয়ার পথ বেছে নেন তারা। এরপর আর থেমে থাকতে হয়নি তাদের। ক্রমশই বেড়েছে কারখানার পরিসর। বর্তমানে কারখানাটিতে কাজ করছেন 3 শতাধিক নারী শ্রমিক। পরচুলার কারখানা দিয়ে 2 বোন এখন জেলার অন্যতম সফল উদ্যোক্তা। গ্রামে এই কাজটা নিয়ে আসছি, তখন আস্তে আস্তে 2 জন 4 জন 5 জন থেকে এখন মোট 300 জনের ওপরে আছে। এ পর্যন্ত 7 জায়গায় আমার কাজ আছে। একটা মেয়ে যদি 5,000 টাকা 3,000 টাকা 4,000 টাকা কাজ করতে পারি, এটা তো অনেক কিছুই আসে। এই কারখানার অধিকাংশ শ্রমিক গৃহহীন ও শিক্ষার্থী। লেখাপড়া ও গৃহস্থলীর কাজ শেষে পরচুলা তৈরির কাজ করে স্বাবলম্বী হচ্ছেন তারা। আমি ক্লাসে যে বই খাতা লাগে সেগুলো এখানে টাকা দিয়েই কিনতে পারি। আমার বাবা মার কাছ থেকে আর টাকা নিতে হয় না। আমার এই কাজ দিয়ে আমার পড়াশোনার খরচ, বই খাতা আমার বাবা মায়ের কাছে চাইতে হয় না। আমি নিজে এটা করতে পারছি। নিজের শখের জিনিস কেনা যায়, নিজের ইচ্ছা মতো খরচ করা যায়, কাউকে কৈফিয়ত দেওয়া লাগে না। আমরা সংসারের কাজ সামলা রেখে আইসি এই কাজটা করি। সংসারে ধরুন যে কোনো অভাব অনাটন থাকলে ওইটুকু পূরণ আমরা করছি। পরচুলার কাঁচামাল আমদানি হয় কোরিয়া ও চায়না থেকে। দেশের দক্ষ শ্রমিকদের হাতের ছোঁয়ায় তৈরি হয় এসব পরচুলা। দেশের চাহিদা মিটিয়ে পরচুলা রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে। এই কাঁচামাল দিয়ে যে ক্যাপটা তৈরি হয় এটা যায় হয়েছে ভাই আমেরিকা, তারপরে জাপান, লন্ডন, তারপর কানাডা, ফ্রান্স, তারপর আজারবাইজান, তুরস্ক, মানে ইউরোপের মধ্যে। আর এশিয়ার মধ্যে ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে সিঙ্গাপুর, কুয়েত, বিভিন্ন দেশে মোটামুটি 25-30টা দেশে আমাদের এই মালগুলো রপ্তানি হয়। এদিকে এসব ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে ঋণ সহায়তার পাশাপাশি কারিগরি সহায়তার আশ্বাস বিসিক কর্মকর্তার। উদ্যোক্তা সৃষ্টির পরে উদ্যোক্তাদের যে আর্থিক সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে বিসিক স্বল্প সুদে ঋণ প্রদান করে থাকে। আমরা উদ্যোক্তাদের ঋণ দিয়ে থাকি এবং উদ্যোক্তাদের কারিগরি সক্ষমতার জন্য আমরা কারিগরি সহায়তা প্রদান করি। দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পীর মাধ্যমে প্রান্তিক জনপদের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে উঠেছে। তাদের উৎপাদিত পণ্য বিশ্ববাজারে বিক্রয় করে বৈদেশিক মুদ্রায় সচল হচ্ছে দেশের রেমিটেন্স। মাসুদ রানা, এখন, পাবনা। এক দেশ দুই ব্যবস্থা কোনো নীতি হতে পারে না, শক্তিই পারে তাইওয়ানের প্রকৃত শান্তি নিশ্চিত করতে। চীনকে উদ্দেশ্য করে এমন হুঁশিয়ারি দিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। চীন তাইওয়ানের মধ্যে এমন উত্তেজনা শেষ পর্যন্ত যুদ্ধে রূপ নেয় কিনা তা নিয়ে শঙ্কিত ফিলিপিন্সের বাটানেস দ্বীপপুঞ্জের বাসিন্দারা। এমনটা হলেও নিজেদের জীবন জীবিকায় নেতিবাচক প্রভাব পড়া ছাড়াও দ্বীপটির নিরাপত্তা হুমকিতে পড়তে পারে বলেও শঙ্কা তাদের। তহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ক্রয় বাড়ানো ছাড়াও যৌথ উৎপাদনের পথে হাঁটছে তাইওয়ান। এতে নতুন করে চীন তাইওয়ান উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এর মধ্যেই 30 অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তাইওয়ান প্রসঙ্গ কৌশলে এড়িয়ে গেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ অবস্থায় পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। ওয়াশিংটনের সঙ্গে অস্ত্র সহযোগিতা বাড়ানোর চেষ্টায় তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলেছে চীন। বেইজিং বলছে এক দেশ দুই ব্যবস্থা ছাড়া তাইওয়ান সমস্যার সমাধান অসম্ভব, আর তা না হলে ভবিষ্যতে তাইওয়ান দখলে শক্তি প্রয়োগের হুঁশিয়ারিও দেয়া হয়। পাল্টা জবাবে চীনের এক দেশ দুই ব্যবস্থা নীতি কখনোই মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। এমনকি নিজেদের স্বাধীনতা ও গণতন্ত্র অটুট রাখার পাশাপাশি আত্মরক্ষায় দৃঢ় সংকল্প থেকে তাইওয়ান কোনোভাবেই পিছু হটবে না বলেও চীনের প্রতি কড়া বার্তাও দেন এই নেতা।
চীন তাইওয়ান উত্তেজনা বৃদ্ধির পরিণতি আরও ভয়াবহ হয়ে ওঠে কিনা সেই শঙ্কায় দিন কাটছে ফিলিপিন্সের বাটানেস দ্বীপপুঞ্জের বাসিন্দাদের। জীবন জীবিকা হুমকিতে পড়বে এমন আশঙ্কায় ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তারা। Malaking porsyento po ng kinabubuhay ng Ivatan pag-iisda, yun po malaking porsyento po ng para sa kabuhayan po ng Ivatan. Kung sakali man matutuloy yun, maraming maapektuhan, hindi lang livelihood naming mga Ivatans, but the trauma, diba? So, and everything siguro. বেইজিং তাইপে সংকটে কিছুতেই যেন নিজেদের জাতীয় স্বার্থ হুমকিতে না পড়ে সেজন্য চোখ কান খোলা রেখে এগোচ্ছে ফিলিপিন্স। বিশেষ করে বাটানেস দ্বীপপুঞ্জের নিরাপত্তা জোরদারে নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। পাগলামি বন্ধ করে সরকারি কার্যক্রম পুনরায় চালু করতে বিরোধী ডেমোক্রেটদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নভেম্বরের শেষ পর্যন্ত চলমান শাটডাউন চললে তা দেশটির এভিয়েশন খাতকে বিপর্যয়ের মুখে ঢেলে দেবে বলেও শঙ্কা জানান তিনি। এদিকে নভেম্বরে সম্পূরক পুষ্টি সহায়তা কর্মসূচি পরিচালনায় জরুরি তহবিলের অর্থ খরচ করা হবে না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। মাস পেরোলেও প্রশাসনিক ব্যয় সংক্রান্ত বাজেট বিল পাস না হওয়ায় চরম সংকটে দিন কাটাচ্ছে দেশটির লাখ লাখ ফেডারেল কর্মী। বিস্তারিত প্রতিবেদনে। প্রশাসনিক ব্যয় সংক্রান্ত বাজেট বিল নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকান আইন প্রণেতাদের মধ্যে দ্বন্দ্বের জেরে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া সরকারি শাটডাউন 1 মাসে গড়ালো। অক্টোবরে যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছর শুরু হলেও স্বাস্থ্যসেবা বিল নিয়ে বিরোধী ডেমোক্রেট শিবিরের চাপের মুখে উচ্চকক্ষ সিনেটে বাজেট পাশে ব্যর্থ হয় ট্রাম্প প্রশাসন। এরপর থেকে স্থবির দেশটির প্রায় 20 লাখ ফেডারেল কর্মীর জীবনযাত্রা। আল জাজিরা জানায় সরকারি কোষাগারে অর্থ না থাকায় এখন পর্যন্ত বেতন ছাড়াই ছুটিতে পাঠানো হয়েছে 6,70,000 ফেডারেল কর্মীকে। দীর্ঘদিন বেতন ছাড়াই কাজ করছেন জরুরি সেবায় নিয়োজিত 7 লাখেরও বেশি কর্মী। এছাড়া নভেম্বরে তহবিল ফুরিয়ে যাওয়ায় বন্ধ হতে পারে বেশ কিছু সরকারি কর্মসূচি। ইতোমধ্যে মার্কিন কৃষি বিভাগ দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যগুলোকে জানিয়ে দিয়েছে নভেম্বরে সম্পূরক পুষ্টি সহায়তা কর্মসূচি বা স্ন্যাপ কর্মসূচি পরিচালনার প্রয়োজনীয় তহবিল ফেডারেল সরকারের কাছে নেই। এর আওতায় যুক্তরাষ্ট্রের 4,20 লাখ মানুষ মাসিক ভাতা পেয়ে থাকে। তবে কর্মসূচিটি পরিচালনায় $5 বিলিয়ন জরুরি তহবিল বরাদ্দ আছে কোষাগারে, যা নিম্ন আয়ের মানুষের সহায়তায় কয়েক সপ্তাহ ব্যবহার করা যেতে পারে। কিন্তু ট্রাম্প প্রশাসনের স্পষ্ট বার্তা, এটি চালাতে জরুরি তহবিলের অর্থ ব্যবহার করা হবে না। এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নরের নির্দেশে শাটডাউনের সময়ে লস অ্যাঞ্জেলেসের রিজিওনাল ফুড ব্যাংকের মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী সরবরাহে কাজ করছে ন্যাশনাল গার্ডের সদস্যরা। তবে শাটডাউনের মেয়াদ বাড়তে থাকায় খাদ্যের সংকট প্রকট হচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেন লস অ্যাঞ্জেলেস ফুড ব্যাংকিংয়ের এক শীর্ষ কর্মকর্তা। The longer the government shutdown goes on, the more likely we are to see higher levels of need and the need for food assistance in communities in Los Angeles and throughout the country. So it is really important that this gets resolved. As a food bank, we don't want to see that. সরকারি শাটডাউনের প্রভাব মার্কিন অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ছাপ না ফেললেও এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্থনীতিবিদ মাইকেল ফেরোলি জানান, ট্রাম্পের ছাঁটাই এবং প্রকৃত চাকরি হারানোর হুমকির কারণে এবারের প্রভাব খারাপ হতে পারে। তার শঙ্কা ঝুঁকি বাড়বে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শ্রমবাজারে। এমনকি অনেক বিশ্লেষক বলছেন চলমান শাটডাউনের কারণে প্রতি সপ্তাহে জিডিপির প্রবৃদ্ধি কমবে 0.1 থেকে 2%, যার আর্থিক মূল্য $15 বিলিয়ন মার্কিন ডলার। তবে থ্যাঙ্কসগিভিং এর আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের শাটডাউন চললে তা বিমান পরিবহন খাতে বিপর্যয় বয়ে আনবে বলে শঙ্কা মার্কিন ভাইস প্রেসিডেন্টের। সাধারণত প্রতি নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে খাবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে থ্যাঙ্কসগিভিং ডে পালিত হয়। I worry about the people who are scanning our bags and making us get through the security line. Every partisan dispute, every policy disagreement, all of these things we can talk about, we can reason through, we can disagree, we can shake hands and compromise on some of those issues, hopefully. But this is something that every single American, Democrat or Republican or Independent, should be able to agree on. Open the government.
যুক্তরাষ্ট্রের সবশেষ শাটডাউন হয়েছিল 2018 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম শাসনামলে। মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে হওয়া বিতর্কের জেরে সেবার 35 দিন ব্যাহত হয় সরকারি কার্যক্রম, যা মার্কিন শাটডাউনের ইতিহাসে দীর্ঘ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। প্রতি বছরের নভেম্বরের প্রথম 2 দিন প্রতীকীভাবে মৃতদের আত্মাকে ফিরিয়ে আনতে সেম্পাসুচিল নামে একটি ফুল ব্যবহার করেন নাগরিকরা। তাদের বিশ্বাস, এর গন্ধ, রং সবকিছু পরিবারের কাছে ফেরত আনে মৃতদের আত্মার। এটি ছাড়াও বছর জুড়ে ব্যাপক চাহিদা রয়েছে ফুলটির। এ কারণে দেশটির একটি ছোট্ট শহরে ফুল চাষের অনন্য উদ্যোগ নিয়েছেন জেনোভিভা পেরেস ফ্যালকন নামে এক উদ্যমী নারী ও তার 2 মেয়ে। আর জানাচ্ছেন অর্ণব প্রসাদ। যতদূর চোখ যায় শুধু হলুদ আর কমলার সমারোহ। মনে হবে কোনো শিল্পীর রং তুলির আঁচড়ে আঁকা এক দারুণ শিল্পকর্ম, কিন্তু বাস্তবে এগুলো ফসলি জমি, যেখানে বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে মেক্সিকোর স্থানীয় ফুল সেম্পাসুচিল, যেটিকে আমরা চিনি গাঁদা ফুল নামে। মধ্য মেক্সিকোর হিডালগো রাজ্যের একটি ছোট্ট শহর ডোক্সি সেম্পাসুচিল ফুল উৎপাদনের উদ্যোগ নিয়েছেন জেনোভিভা পেরেস ফ্যালকন নামে এক উদ্যমী নারী। তিনি ও তার 2 মেয়ে ভারত বা চীন থেকে ফুলের বীজ সংগ্রহ না করে স্থানীয় পদ্ধতিতে বীজ রোপণ করেন, যার ব্যাপক চাহিদা রয়েছে স্থানীয় বাজারে। বাণিজ্যিক উৎপাদনের পাশাপাশি পরিবেশগত সুরক্ষার বিষয়টি মাথায় রেখেছে এই কৃষক পরিবার। প্রথাগত পদ্ধতির মাধ্যমে ফুল চাষ করে যাচ্ছেন তারা। Pues ahorita creo que ya está entrando mucho la semilla, que creo que se dice que es semilla china, pero en realidad creo que donde viene es de Estados Unidos. Ya está modificada genéticamente para que salga pura hembra. এই ফুল চাষের মধ্য দিয়েই সংসার চলে পরিবারটির। ফুল সংগ্রহের এই সময়ে ব্যস্ততা বাড়ে শ্রমিক সংগ্রহের। Hace mucho tiempo pues como que existía mucho el machismo, que nada más los hombres podían sembrar. Entonces me dije, ¿por qué yo no? Si yo puedo. মেক্সিকোর অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেম্পাসুচিল ফুল চাষ। সংবাদ মাধ্যম এপি জানায় 2025 সালে এই ফুল চাষ করে প্রায় $3 মিলিয়ন আয় করবেন কৃষকেরা। আর একটি বিশেষত্ব রয়েছে ফুলটির। প্রতি বছর মেক্সিকোতে নভেম্বরের প্রথম 2 দিন একটি উৎসব হয়। তখন ঘরে ঘরে সেম্পাসুচিল ফুল দিয়ে সাজানো হয়। রীতি অনুযায়ী পরিবারগুলো তাদের মারা যাওয়া সদস্যদের বেদি সাজায় সেম্পাসুচিল ফুলের পাপড়িতে। তাদের বিশ্বাস, ফুলের সুবাস ও রং মৃতদের আত্মাদের ফিরিয়ে আনে পরিবারের কাছে। এ কারণে এটিকে মৃতদের ফুলও বলা হয়। El cempasúchil en México es demasiado, es el color, el olor, lo que representa esta época de los muertos, de ponerle। প্রতি বছরের ন্যায় এবারও মেক্সিকোতে উদযাপিত হবে মৃতদের স্মরণে এই প্রতীকী উৎসব। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। সুদানের এল ফাশার শহরের দখল নিয়েছে দেশটির আধা সামরিক বাহিনী RSF। কয়েকদিনে হত্যা করেছে 2000-এরও বেশি মানুষকে। গণহত্যার মাত্রা এতটাই ভয়াবহ যে স্যাটেলাইটের সাহায্যে এল ফাশার শহরের ছবিতে রক্ত আর মরদেহের স্তূপ দেখা যাচ্ছে। আর কিছু ভিডিওতে দেখা যায় RSF-এর সদস্যরা নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করছে। জাতিসংঘ বলছে এরই মধ্যে শহর ছেড়ে পালিয়েছেন 60,000-এরও বেশি বাসিন্দা। আটকা পড়ে আছে 1.5 লাখেরও বেশি। 2023 সালে সুদানের সেনাবাহিনী ও RSF-এর মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। এতে 1,50,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে আর বাস্তুচ্যুত হয়েছে 1,40,000-এর বেশি। শেষ করবো এখন বাজার, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পরীক্ষার মুখে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, পরস্পর বিরোধী অবস্থানে হতাশ উপদেষ্টারা, জাতীয় স্বার্থে ছাড় দেওয়ার পরামর্শ। বড় যে রাজনৈতিক দল তাদের ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং অবশ্যই তাদেরকে ছাড় দিতে হবে। সরকারকে এই সংকট থেকে বের হয়ে আসতে হবে মন্তব্য ফখরুলের। আগে গণভোট না হলে সনদ মূল্যহীন, লন্ডনে জামায়াত আমির। গাজীপুরের সরকারি হাসপাতালে বরাদ্দ অর্থের 1/4 লোপাট। 23-24 অর্থ বছরে টেন্ডার ছাড়াই চলে এই সংস্কার কাজ। কানাডায় কঠোর অভিবাসন নীতি ঘোষণার হুঁশিয়ারি সরকারের, চলছে অবৈধ অভিবাসী বিতরণ অভিযান, উদ্বিগ্ন বাংলাদেশিরাও।
আর এই ছিল এখন বাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভি।